বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে রিদি। দৌড়ে আসায় পরনের শাড়ি অনেকটা খুলে গিয়েছে। সে নির্জন জায়গায় দাঁড়িয়ে শাড়ি ঠিক করার চেষ্টা করছিল। তখনই একদল ছেলে এসে হাজির হলো। একজন বাঁকা হেসে বলল, কি ম্যাডাম, শাড়ি পরার অভ্যেস নেই বুঝি? আপনি চাইলে আমরা আপনাকে হেল্প করতে পারি। আমরা শাড়ি পরাতেও পারি, খুলতেও পারি। দেব নাকি পরিয়ে? অন্যজন বলল, পরিয়ে তো সবাই দেয়, তুই একটু খুলে দে না। বলেই হু হু করে হেসে উঠল। রিদি দুহাত দিয়ে কাপড় সামলে রেখে ধীর পায়ে এগোতে লাগলো। শাড়ি পরার অভ্যাস তার নেই, এই প্রথমবার পরেছে। মনে হচ্ছে এক্ষুনি শরীর থেকে খুলে পড়বে। ছেলেগুলো এবার হৃদির পথ আটকে দাঁড়ালো। একজন তার শাড়ির আঁচল ধরে হ্যাঁচকা টান দিতেই হৃদি তাল সামলাতে না পেরে ছেলেটার বুকের ওপর গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে একটু দূরে সরে গিয়ে বলল, এমন করছেন কেন? প্লিজ আপনারা চলে যান, আমার ভয় লাগছে। ছেলেটা বাকিদের উদ্দেশ্যে করে বলল, এই তোরা ওদিকে যা, দেখছিস না পাখিটার ভয় লাগছে। বাকি ছেলেগুলো তার কথা মতোই চলে গেল। হৃদি কাপা গলায় বলল, এরকম করবেন না, আমি আপনার পায়ে পড়ছি, আমাকে যেতে দিন প্লিজ। অস্থির হচ্ছ কেন? যেতেও তো দেব, সারা রাত আটকে রাখবো নাকি? এই দেখো, তোমার শাড়িটা শরীর থেকে খসে পড়ছে বারবার। আমি তোমাকে সাহায্য করতে চাই, শুধু শাড়িটা ঠিক করে পরিয়ে দেব, ব্যাস। বলে টানতে টানতে হৃদির গা থেকে শাড়ি প্রায় অর্ধেক অংশ ছেলেটা তার হাতে পেঁচিয়ে নিল। বাকি অংশটুকু হৃদি শক্ত করে ধরে রাখল। কাঁদতে কাঁদতে বলল, প্লিজ ভাইয়া, যেতে দিন আমাকে। কথাটুকু শুনেই সে ভরকে গেল। হৃদির মুখ চেপে ধরে বলল, ভাইয়া বলে বেঁচে যাবে ভেবেছ? আজ তোমাকে আমি ছাড়ছি না। হৃদি প্রাণপণ চেষ্টা করল, কিন্তু পারল না। ছেলেটার শক্তির কাছে হার মানতেই হলো। সে গায়ের জোরে হৃদির শাড়ি ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেলল। আশেপাশে বাড়িঘর নেই, একটু দূরেই আছে। চিৎকার দিলে অতদূর পৌঁছাবে না। হৃদি নিরুপায় হয়ে ছেলেটার পায়ে পড়ে গেল। কেঁদে কেঁদে বলল, আমাকে যেতে দিন, যেতে দিন প্লিজ, যেতে দিন বললেই যেতে দেওয়া যায়? হৃদি দাঁত কটমট করে বলল, কাপুরুষ কোথাকার, একটা মেয়ে মানুষকে একা পেয়ে অত্যাচার করছিস? ছেলেটা ফুঁজতে ফুঁজতে হৃদির চুল মুষ্টিবদ্ধ করে টেনে দাঁড় করালো। এক হাত দিয়ে শক্ত করে গলা চেপে ধরল। তখনই অন্ধকার থেকে কেউ একজন এগিয়ে এসে বলল, কি হচ্ছে? ছেলেটা হৃদিকে ছেড়ে দিয়ে বলল, হিরোগিরি, প্রাণে বাঁচতে চাইলে ভাগ এখান থেকে, না হলে না হলে কি করবি? কি করব? দেখবি কি করব? এই মেশিন নিয়ে আয় তো। বলার সঙ্গে সঙ্গে একজন পিস্তল এনে ছেলেটার হাতে দিল। সে পিস্তল হাতে নিয়ে নতুন আগন্তুকের কপালে তাক করে বলল, দেখেছিস, একবার চাপলেই ঠুস। এখনও সময় আছে, পালিয়ে যা, বেঁচে যাবি। সে পালালো না, শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে বলল, প্লাবনের মাথায় গুলি করবি? বুলেট তোর কথা শুনবে তো? নতুন আগন্তুকের কথা শুনেই ছেলেটার মুখ শুকিয়ে গেল। সে কয়েকবার ঢোক গিলে বলল, সরি ভাই, ভাই, ভুল হয়ে গেছে, আর হবে না, এবারের মতো মাফ করে দিন। বলেই একরকম পায়ে পড়ে গেল। নতুন আগন্তুক তার কান ধরে টেনে দাঁড় করিয়ে বলল, যা ভাগ, আর কখনো যেন তোকে না দেখি। ছাড়া পেয়ে ছেলেটা দৌড়ে পালালো, সাথে তার সঙ্গীরাও। আগন্তুক হৃদিকে বলল, আপনি শাড়িটা পরে নিন, আমি ওদিকে তাকিয়ে আছি। হৃদি দ্রুত শাড়ি পরতে লাগলো। কোনো রকম গায়ে পেঁচিয়ে বলল, এবার তাকাতে পারেন। আগন্তুক ফিরে তাকিয়ে ফিকফিক করে হেসে ফেলল, আপনি সত্যি মেয়ে মানুষ তো? এত বড় হয়ে গেছেন, অথচ শাড়ি পরতে পারেন না? হৃদির লাজুক ভঙ্গিতে বলল, অভ্যেস নেই, আমি কি আপনাকে হেল্প করব? হ্যাঁ প্লিজ। আগন্তুক শাড়ির কোচেই ঠিক করে দিল। হাঁটু গেড়ে বসে ভাঁজ ঠিক করে শাড়ির আঁচল হৃদির মাথায় দিয়ে বলল, এবার আর সমস্যা হবে না। হৃদি বলল, বড় রকমের বিপদের হাত থেকে বাঁচিয়েছেন, আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম। ওটা ব্যাপার না, একসময় পরিশোধ করে দিলেই হবে। পরিশোধ করার মতো সৌভাগ্য আমার হবে? অবশ্যই হবে। আপনি কি গুন্ডা টাইপের কেউ? কেন বলুন তো? আগন্তুক মৃদু হাসল। এমনি মনে হলো, বখাটেগুলো আপনার নাম শুনেই পালিয়ে গেল, অথচ আপনার সাথে অস্ত্র নেই, ওদের হাতে পিস্তল। সেটা আপনার না জানলেও চলবে। আপনি এটা বলুন, রাতের বেলা কোন সেজে কোথায় যাচ্ছিলেন? যাচ্ছিলাম না, পালাচ্ছিলাম। পালাচ্ছিলেন কেন? আজ আমার বিয়ে হবার কথা ছিল, আমি বাড়ি থেকে পালিয়েছি। ও, লাভ ম্যাটার না? তাহলে পালিয়ে এলেন কেন? বর পছন্দ হয়নি? পছন্দ হয়েছিল, দেখতে ভালো, তবে তার ভেতরের মানুষটা আস্ত একটা পশু। তাই নাকি? কেন এমন মনে হলো আপনার? পশুই তো। পশু না হলে কেউ বিয়ের 3 দিন আগে নিজের হবু বউর সাথে এক বিছানায় থাকতে চায়? আগন্তুক অর্থাৎ প্লাবন কিছুক্ষণ চুপ করে রইল। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজকাল মানুষেরা পশুর চেয়েও অধম হয়ে যাচ্ছে। আসুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ফিরে যেতে বলছেন? ফিরে গেলে বিয়েটা হয়ে যাবে। বিয়ের রাত 10টায়, এখন 9টা বাজে। তাহলে কোথায় যাবেন? জানি না। জানেন না? কিছুক্ষণ আগে কি ঘটতে যাচ্ছিল ভুলে গেলেন? ভুলিনি, কিন্তু আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। আবারও সাহায্য করবেন? কিভাবে? আমরা যদি বর্বউ সেজে ফিরি, মানে মানে আমরা যদি হাতে হাত ধরে আপনার বাবার সামনে গিয়ে বলি, আমরা বিয়ে করে এসেছি।
হৃদের চোখ মুখ জলজল করে উঠল। সে কৃতজ্ঞতা সুরে বলল, এতটা উপকার করবেন? করব। বিয়েবাড়িতে মেহমান গমগম করছে। বাড়ির মাঝখানে ফাঁকা জায়গায় প্যান্ডেল টানানো হয়েছে। স্টেজে বরকে ঘিরে হইচই পড়ে গেছে। সবাই তাকে নিয়েই ব্যস্ত। হৃদের বাবা এদিক ওদিক ছোটাছুটি করছেন। তার চোখে মুখে আতঙ্কের ছাপ। হৃদির কক্ষ ফাঁকা। টেবিলে একটি চিরকুট রেখে গেছে সে। চিরকুটে লেখা, ভালো থেকো তোমরা। হৃদির মা নুরি বেগম বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। তার মাথায় পানি ঢালা হচ্ছে। তিনি কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরে পাচ্ছেন, আবারও টলে পড়ছেন। কলমদর আলীর হাত পা কাঁপছে। বাড়ি ভর্তি মেহমান। সবাইকে কি বলবেন তিনি? বর পক্ষকেই বা কি বলবেন? তিনি কখনো স্টেজের দিকে তাচ্ছেন, কখনো হৃদির ঘরে ফিরে আসছেন। বিয়ের কোণে অন্য একটা ছেলের হাত ধরে এগিয়ে আসতে দেখা গেল। মুহূর্তেই হইচই পড়ে গেল। কলমদর আলী এগিয়ে এলেন। হৃদির সামনে দাঁড়িয়ে বললেন, এসব কি? হৃদি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্লাবন বলল, আমরা বিয়ে করেছি। তুমি চুপ করো, ওকে বলতে দাও। হৃদি নিচু গলায় বলল, আমরা বিয়ে করেছি বাবা। নিজের পছন্দে বিয়ে করে এসেছিস? আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলি না? এতটা বড় হয়ে গিয়েছিস তুই। খবরটা এতক্ষণে পুরো বাড়িতে ছড়িয়ে গেছে। নুরি বেগম পাগলের মতো ছুটে এলেন। তিনি মিটিমিটি হাসছেন। হৃদির কানে কানে বললেন, ভালো করেছিস। আদিলকে আমারও পছন্দ হয়নি। আয় ঘরে আয়। বলে হৃদি আর প্লাবনকে বাবার ঘরে নিয়ে গেলেন। হৃদির বান্ধবীরা সবাই এসেছে। ওরা হৃদির ঘরে বাসর সাজাচ্ছে। নুরি বেগম এটা ওটা এগিয়েতে তাদের সাহায্য করছেন। কলমদর আলী গণ্ডগোলে হারিয়ে গেছেন। তিনি কখনো সবাইকে বলছেন বিয়ে ভেঙে গেছে, কখনো আবার বলছেন বিয়ে হয়ে গেছে। এদিকে বরের আত্মীয় স্বজনরা ক্ষিপ্ত হয়ে ইচ্ছে মতো অপমান করছে। তিনি অপমান গায়ে মাখছে না। এমন গালি শুনতেও ভালো লাগছে। অপমান করলেও তিনি খোশ মনে ভিড় ঠেলে একবার নিজের ঘরে উকি দিলেন। হৃদি বিছানায় বসে আছে, প্লাবন তারই পাশে দাঁড়িয়ে। কলমদর আলী শুকনো কেসে বললেন, দাঁড়িয়ে আসো কেন? বসো, হৃদির পাশে বসো। প্লাবন ইতস্ত করে বসল। তিনি আবার চলে গেলেন। বাসর ঘরে তাদেরকে নিয়ে যাওয়া হলো। প্লাবন দরজা আটকালো। হৃদি বিছানায় বসে আছে। প্লাবন তার পাশে বসে মাথার ঘুমটা সরিয়ে দিল। হৃদি বলল, ভুলে যাবেন না এটা নাটক। আমাদের বিয়ে হয়নি। আপনি আমার বড় নন। বদ্ধ ঘরে চুপচাপ বসে আছে দুজন, একজন আরেকজনের মুখোমুখি। কেউ কথা বলছে না। এ ঘরে লুকিয়ে ক্যামেরা লাগানো হয়েছে, রেকর্ড হচ্ছে, কিন্তু তেমন কিছু ঘটছে না। হৃদির বান্ধবীরা ফোন হাতে নিয়ে বসে আছে। সবার দৃষ্টি ফোনের স্ক্রিনে। ও ঘরে যা যা হচ্ছে সবকিছু লাইভ দেখা যাচ্ছে। কয়েকজন নিঃশব্দে দাঁত চেপে মুখ টেপে হাসছে। হৃদি বলল, একটু দূরে সরে বসুন না। প্লাবন ফিসফিস করে বলল, দূরে সরে গেলে সবাই সন্দেহ করবে। সন্দেহ করার কি আছে? কেউ তো আমাদের দেখছে না। দেখছে না? দুটো ক্যামেরা লাগানো হয়েছে, আর আপনি বলছেন দেখছে না? ক্যামেরা কোথায়? হৃদি চেঁচালো। প্লাবন তার মুখ চেপে ধরে বলল, আসতে বলুন, ওরা শুনে ফেলবে তো। ওরা কারা? কারা আবার? আপনার বিচ্ছু বান্ধবীরা। তাহলে তারাই ক্যামেরা লাগিয়েছে? জি। দাঁড়ান, ক্যামেরাগুলো অফ করে আগে। বলে উঠে গেল। ড্রেসিং টেবিল ও আলমারির উপর থেকে দুটো ক্যামেরা নামিয়ে আনলো প্লাবন। তারপর সেগুলো টেবিলের উপর রেখে বলল, এবার আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। ঘুমাবো মানে? বারে, সারা রাত জেগে থাকবেন নাকি? না, কিন্তু আমরা দুজন এক ঘরে। ভয় নেই। আমি বাঘ নই, ভাল্লুকও নই। আপনার বিছানার এক পাশে অল্প একটু জায়গা দিলেই হবে। চুপচাপ শুয়ে পড়ব, একটুও নড়ব না। তা কি করে হয়? আপনি বরং নিচে ঘুমান। কম্বলটা বিছিয়ে নিন। প্লাবন নিরুপায় হয়ে বিছানার কম্বল ফ্লোরে বিছিয়ে নিল। লম্বা হাই তুলে সেখানেই শুয়ে পড়ল। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, উপকার করলে এভাবে শাস্তি পেতে হয় বুঝি? হৃদি বলল, কি বললেন? না কিছু না। বালিশ লাগবে? হ্যাঁ দিন, কিন্তু এখানে তো দুটো বালিশ মাত্র। দুটোই আমার লাগবে। থাক, বালিশ ছাড়া ঘুমাতে পারবো। প্লাবন ঘুমিয়ে পড়ল। হৃদি হাঁটু ভাঁজ করে বিছানায় বসে রইল। মেহমানে পুরো বাড়ি গম গম করছিল। ধীরে ধীরে সবকিছু শান্ত হয়ে গেছে। এখন আর শোরগোল শোনা যাচ্ছে না। পুরো বাড়ি নিস্তব্ধ। হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। হৃদির চোখে ঘুম নেই। আজ তার বিয়ে হবার কথা ছিল। সবাই জানে তার বিয়ে হয়ে গেছে। চোখের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। বিবাহিত মেয়েকে বাবা নিশ্চয়ই বাড়িতে রেখে দেবেন না। তাছাড়া লোকে কি বলবে? কলমদর আলী চায়ের আড্ডায় বসেছেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে একবার পত্রিকায় চোখ বোলাচ্ছেন, একবার প্লাবনকে চেয়ে দেখছে। নতুন জামাইয়ের দিকে এভাবে আর চোখে তাকানো ঠিক হচ্ছে না, তিনি তা জানেন। তবুও তাকাচ্ছেন। তাকাতে ভালো লাগছে। রাতে ঠিকমতো দেখতে পারেননি, তাই দেখে নিচ্ছেন। আরও একটি কারণ আছে। ছেলেটার চেহারায় মায়া আছে। একবার তাকালে বারবার তাকাতে ইচ্ছে করে। তিনি বললেন, তোমার নাম যেন কি? প্লাবন। প্লাবন আহমেদ। বাড়িতে কে কে আছেন? কেউ নেই। আমি এতিম। ও দুঃখিত। কিন্তু অভিভাবক কে আছেন? কেউ নেই। আত্মীয় স্বজন কেউ নেই? চাচা, মামা, খালু? কেউ নেই। কলমদর আলী লম্বা নিঃশ্বাস ছাড়লেন। বললেন, কি করো তুমি? ব্যবসা। কিসের ব্যবসা?
এক্সপোর্ট ইম্পোর্টেড। ও, দেশে বিদেশে কারবার। জি। বাড়িঘর আছে নাকি ভাড়া বাসায় থাকো? বাবার রেখে যাওয়া বাড়ি আছে, তবে রিদিকে ওখানে তুলছি না। কেন? কলমদর আলী ভ্রু কুঁচকালেন। কদিনের জন্য বাইরে যেতে হবে, ফিরে এসে রিদিকে নিয়ে যাব। আপাতত সে আপনাদের এখানেই থাকবে। আচ্ছা, ফিরে এসে নিয়ে যেও। প্লাবন ভেবেছিল চলে যাবার সময় রিদি মন খারাপ করবে, কিন্তু তাকে দেখে মনে হলো সে খুব খুশি। দূর থেকে ধন্যবাদ জানিয়ে দায়সারা হয়ে চলে গেছে। এই নিয়ে তার একটু মন খারাপ হলো। এতটা উপকার করেছে, বিনিময়ে দূর থেকে একটি মাত্র ধন্যবাদ। কাছে এসে তো কৃতজ্ঞতা জানাতে পারত। রিদিদের বাড়িটা দোতলা, নিচতলায় তারা থাকে, ওপরতলায় এক সরকারি চাকরিজীবীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। ছাদে ছোট্ট কবুতরের ঘর। 2 মাস আগেও 13টা কবুতর ছিল। মরতে মরতে এখন মাত্র একজোড়া কবুতর অবশিষ্ট আছে। বিকেলে ছাদে উঠে কবুতরগুলোকে খাবার দিচ্ছিল, এমন সময় রিদির মামাতো বোন জুলি এলো। হাঁপাতে হাঁপাতে বলল, আপা, তোর ফোন। কে ফোন করেছে? দুলা ভাই। জুলি মিটিমিটি হাসলো। রিদির হাতে ফোন দিয়ে দৌড়ে পালালো। হ্যালো, কে বলছেন? আমি। আমি? আমি কে? প্লাবন। ও, বিরক্ত করলাম? অবশ্য নিজের বউকে ফোন দিয়ে জ্বালাতে কারো পারমিশন নিতে হয় না, এটাও এক প্রকার রোমান্টিকতা। রিদি কঠিন গলায় বলল, ন্যাকামো করছেন কেন? আমি ন্যাকামো করছি? করছেন? ঠিক আছে, আর করব না। তবে শুনুন, বিনা কারণে আপনাকে ফোন দিইনি। তাই? তা কি কারণে ফোন দিয়েছেন বলা যাবে? একটা বিপদ হয়ে গেছে। কি বিপদ? রিদি ভয়ে ভয়ে বলল, আপনার একজন মামা আছে না, কি যেন নাম? জাবেদ মামা? হ্যাঁ, তিনি আমার বাসায় চলে এসেছেন। কি বলছেন? ঠিকই বলছি। নতুন জামাইয়ের পিছু করতে করতে বাসা পর্যন্ত চলে এসেছেন। ধরা খেয়ে বলেছেন আপনার বাবা নাকি ওনাকে পাঠিয়েছেন আমার পিছু করার জন্য। বাবা পাঠিয়েছে? তাই তো বললেন, কিন্তু বাবা তাকে আপনার পিছু করতে বলবে কেন? মেয়ের জামাইয়ের বাসা চিনতে হবে না? চিনতে হলে খুঁজে বের করতে হবে তো, না কি? কিন্তু আমাদের তো বিয়ে হয়নি, সেটা আপনি জানেন, আমি জানি, ওনারা তো আর জানে না। ওনারা জানে আমি আপনার বর আর আপনি আমার বউ। চুপ, মুখ বন্ধ রাখুন। ওকে ফাইন, রাখলাম মুখ বন্ধ। আপনি শুধু এটা বলুন, দূর থেকে কেউ আপনাকে লক্ষ্য করছে? হৃদি ইতস্ত করে এদিক ওদিক তাকিয়ে বলল, হ্যাঁ, বাবা লুকিয়ে লুকিয়ে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। জানতাম, আমি জানতাম। কি জানতেন? জানতাম আপনার বাবা আপনার উপর নজর রাখবেন। আপনি কিন্তু সন্দেহের তালিকায় আছেন, সাবধান করে দিলাম। সন্দেহের তালিকায়? কেন? আমি আবার কি করেছি? কি করেননি সেটা বলুন। গতকাল বিয়ে হলো আপনার, অথচ আজ বরের সাথে এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে কেউ জোর করে কথা বলাচ্ছে। একটুও হাসছেন না। নতুন বউ এমন গম্ভীর থাকলে কার মনে সন্দেহ জাগবে না বলুন তো? আপনি কিন্তু আমার বর নন, আর এখন আমাদের বিয়ে হয়নি, সেটা আমরা জানি। আপনার বাবা তো আর জানে না। এ কথা কতবার বলতে হবে? বুঝেছি, আর বলতে হবে না। কি বুঝেছেন? এই যে আপনি আমার বর, আমি আপনার বউ। একদম, একদম ঠিক। এবার একটু হাসুন। নতুন বউকে এমন গোমরা মুখও মানায় না। দেখুন, আমার রাগ হচ্ছে। তাহলে কি ফোন রেখে দেব? হ্যাঁ, রাখুন। নুরি বেগম ছাদে এসেছেন, হাতে আচারের কৌটা। সেটা এগিয়ে দিয়ে বললেন, নে, আমের আচার। হৃদি বিরক্তির স্বরে বলল, খাবো না। একটু খা, অল্প একটু। অবেলায় আচার খেতে বলছো কেন মা? কেন আবার? এমনি। আমি খাচ্ছি তাই ভাবলাম নে একটু। তুমি যাবে? আমি কিন্তু সব আচার ফেলে দেব, খেতে হবে না? আমি খাই। আচ্ছা দাও একটু। এখন তো বললি খাবি না। খাবো। নুরি বেগম আচারের কৌটা এগিয়ে দিয়ে বললেন, আমার মনে হয় তুই তোর বাবার কাছে ক্ষমা চেয়ে নেওয়া দরকার। ক্ষমা চাইবো কেন? তোর জন্য কত অপমান সহ্য করেছে মানুষটা। বরপক্ষ অপমান করেছে, আমাদের আত্মস্বজনদের নিকট ছোট হতে হয়েছে, তবু তোকে কিছু বলেনি। সব মা বাবাই তাই চায়, আদরের সন্তান সুখে থাকুক, শান্তিতে থাকুক। দিন শেষে সেসব সন্তানদের কাছ থেকেই কষ্ট পেতে হয়। সরি মা, সরি। তোর বাবাকে কি বল। রাতে অনেকক্ষণ কেঁদেছে। হৃদি নিচতলায় ছুটে এলো। বাবা বারান্দায় পায়চারি করছিলেন। হৃদির দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে বলেন, কী রে মা, তুমি কি আমার উপর রেগে আছো বাবা? কেন বলতো? এই যে আমি তোমার অবাধ্য হয়েছি, তোমাকে কষ্ট দিয়েছি, সবার কাছে তোমাকে ছোট করেছি। ওকে বলছিস? পছন্দের মানুষকে বিয়ে করেছিস, এ তো ভালো খবর। সবার এমন করাই উচিত। একটা মানুষের সাথে সারা জীবন থাকবি, সেই মানুষটা পছন্দের না হলে জীবন তো এখানেই বরবাদ। কিন্তু তোমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল, তা ছিল অবশ্য। তবে আমি খুশি, তোর সুখে তো আমার সুখ। আমাকে ক্ষমা করে দাও বাবা। ধুর, পাগলি মেয়ে আমার। এখানে চুপ করে বস তো, এই চেয়ারটাই বস, আমি আছি। হৃদিকে চেয়ারে বসিয়ে কলমদর আলী ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, এই নে সোনার চেন, মা পড়তেন, তার মৃত্যুর পর যত্ন করে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম তোকে যখন বিয়ে দিয়ে দেব, শ্বশুরবাড়ি পাঠানোর সময় এটা দেব।
এখনই রেখে দে, প্লাবন যখন তোকে নিয়ে যাবে তখন পড়িস। এখন পড়ি? না, এখন পড়লে মার কথা মনে পড়বে। তুমি কি কাঁদছো বাবা? না। আমি কি তোমার মা না? হ্যাঁ, তুই আমার মা। আমার এক মা চলে গেছে, যাবার আগে আরেক মা রেখে গেছে, এখন তুই আমার মা। তাহলে মা বলে ডাকো। মা, মা গো। কি? তুই ডাকতে বলছিস, তাই ডাকলাম। জানি আমার পাকা চুলগুলো ছিঁড়ে দিবি আবার। তোমাকে না কতবার বলেছি চুল কালো করার জন্য? তোমার মাথার চুল তো অর্ধেকটাই পেকে গেছে, এভাবেই ছিঁড়তে থাকলে টোকা হয়ে যাবে তো। ও নিয়ে কোনো চিন্তা নেই, মেয়ে বিয়ে দিয়েছি, কদিন পর দাদা হব। এখন কি আর চুল কালো করার বয়স আছে বাবা? আচ্ছা আচ্ছা, আর বলবো না, মনে থাকে যেন। জাবেদ আলী বারান্দায় উকি দিয়ে বললেন, দুলা ভাই আপনি এখানে? আর আমি সারা বাড়ি খুঁজেছি। আরে রিদি মামুনি যে, কি খবর? এই তো মামা ভালো। মামুনি, এক গ্লাস পানি নিয়ে দাও না, গলাটা শুকিয়ে গেছে। রিদি পানি আনতে চলে গেল। জাবেদ আলী মুখ ভার করে চেয়ারে বসলেন। কলমদর আলী বললেন, কি ব্যাপার? এতক্ষণ তো হাসি খুশি ছিলে, হঠাৎ এমন হুতুম পেঁচার মতো মুখ করে ফেললে কেন? দুলা ভাই, আপনার মেয়ের জামাই আমাকে অপমান করেছে। কি? কালকেই তো বিয়ে হলো, একদিনের মাথায় মামা শ্বশুরকে অপমান? হ্যাঁ, আমাকে বলেছে আমি নাকি মিস্টার বিনের মতো দেখতে। তা অবশ্য মন্দ বলেনি। আর কি বলেছে? বলেছে আমার মাথায় নাকি বুদ্ধি একটু কম আছে। ঠিকই তো বলেছে। তোমাকে পাঠিয়েছিলাম গোপনে ছেলেটার ঠিকানা জেনে আসতে, আর তুমি কি না তার সাথে দেখা করে এসেছো। আমার কি দোষ? আমি কি জানতাম নাকি বাড়ির বাইরেও সিসি ক্যামেরা লাগানো আছে? আচ্ছা বাদ দাও, এটা বলো, ধরা খাওয়ার পর তাকে কি বলেছ? বলেছি দুলাভাই পাঠিয়েছে আপনার ঠিকানা জানার জন্য। আহাম্মক, এ কথা বলতে কে বলল? আর কিছু বলার মতো ছিল না? সব কিছু গুলিয়ে ফেলেছিলাম দুলাভাই। এই জন্যই বলেছে তোমার মাথায় বুদ্ধি কম। আমি তো বলি তোমার মাথায় বুদ্ধি জিনিসটা নেই। যাও, যাও আমার চোখের সামনে থেকে। সত্যি যাবো দুলাভাই? হ্যাঁ সত্যি যাও, পানিটা খেয়ে যায়। আচ্ছা। 17 শতক ভূমির উপর দাঁড়িয়ে আছে একতলা বাড়িটা। চারপাশে উঁচু দেওয়াল। বাড়ির সামনের দিকে গুটি কয়েক ফুলের টব। টবের গাছগুলো চুপসে গেছে। বাঁদিকে পার্কিং ব্যবস্থা আছে, সেখানে দুটো মোটর বাইক রাখা। রান্না বান্না থেকে শুরু করে বাড়ির ছোট বড় সব কাজ করে দেওয়ার জন্য একজন পরিচালিকায় আছেন। তিনি প্রতিদিন সকাল 10টায় আসেন, হাতের কাজ শেষ করে দুপুর 12টার মধ্যে চলে যান। আবার বিকেলে আসেন, রাতের খাবার রান্না করে দিয়ে যান। এভাবেই চলছে প্লাবনের। পুরো বাড়িতে সে একাই থাকে। অবশ্য একা থাকার মাঝেও আলাদা একটা স্বাদ আছে, যা সে ঠিকমতো উপভোগ করে। তবে মাঝে মাঝে মনে হয় এবার বুঝি কেউ একজনকে পাশে দরকার। গত 2 দিন ধরে পরিচারিকা কাজ করতে আসছে না। ফোন করে জানিয়েছে তিনি অসুস্থ, সপ্তাহখানেক আসতে পারবে না। এদিকে 2 দিনে পুরো বাড়ির চেহারা পাল্টে গেছে। সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে আছে। খাবার দাবার কিছুই নেই, আছে শুধু কলার ব্রেড, সেগুলো এখন খেতে ইচ্ছে করছে না। প্লাবন ফোন কানে লাগালো। হ্যালো রিদি। হ্যাঁ, প্লাবন বলছি। বলুন। একটা বিপদে পড়ে ফোন করেছি। আবার কি বিপদ? বিপদটা অনেক বড় রকমের, তবে আপনি সাহায্য করলে আমি বেঁচে যাই। বিপদটা কি তা তো আগে শুনি। বাসার পরিচারিকা যিনি ছিলেন তিনি আজ 2 দিন ধরে অসুস্থ, আসতে পারছে না। এদিকে ঘরে খাওয়ার মতো কিছুই নেই, রান্না করতে হবে। ঘরের অবস্থাও নাজেহাল, সব কিছু এলোমেলো হয়ে আছে। তো আমি কি করতে পারি? আপনি যদি কষ্ট করে আমার বাসায় আসেন, বেশি কিছু না, একটু খাবার রান্না করে দেন, ঘরটা একটু গুছিয়ে দেন, আর একটু বাসনগুলো একটু। মিস্টার কি যেন নাম? প্লাবন। ও হ্যাঁ, মিস্টার প্লাবন। এই বিষয়গুলো একটু বাড়াবাড়ি রকমের হয়ে গেল না? বাড়াবাড়ি হবে কেন? একবার ভাবুন তো, যদি সত্যি আমাদের বিয়ে হতো, যদি সত্যি আপনি আমার বউ হতেন, তাহলে তো এসব কাজ আপনাকেই করতে হতো। সংসারের দায়িত্ব বলে একটা কথা আছে না? কিন্তু আমি আপনার বউ নই, সেটা আমি জানি। কিন্তু ভাবতে তো আর দোষ নেই। যদি আপনি আমার বউ হতেন তাহলে তো করতেই হতো। তাছাড়া একটা গোপন কথা বলি, আপনি আমার বউ হলে এখন ঘা টেপে দেওয়ার কাজে লাগিয়ে দিতাম। ও বাবা, কি ব্যথা! কাল রাতে বালিশ ছাড়া ঘুমিয়ে ঘাটা একেবারে গেল বুঝি। আপনার কথা শেষ? না, এখনও শেষ হয়নি। শুনুন, আমার ভীষণ খিদে পেয়েছে। সে কথা তো আগেও বললেন, আবারও বলছি, আপনি খাবার কিছু নিয়ে আসুন। না খেলে আমি মরে যাব, পারবো না। তাহলে আমি আপনাদের ওখানে চলে আসি। আচ্ছা দেতর তো আপনি, তাহলে কি আমি আসব? না, তার মানে আপনি আসছেন? দেখুন, আপনার সাথে মাত্র একদিনের পরিচয়, ঠিকমতো চিনিও না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাই আমার মনে হয় শুধু শুধু কথা না বাড়ানোই ভালো। বুঝেছি, উপোস থাকতে বলছেন, সেটা আপনার ইচ্ছে। বলে দিদি ফোন রেখে দিল। ডেলিভারি বয় একটা প্যাকেট দিয়ে গেছে। প্যাকেট খুলে এক টুকরো পিৎজা মুখে পুরে নিল প্লাবন। পানি খেয়ে উঠে দাঁড়ালো।
জানালার পর্দা সরিয়ে বাইরের দৃষ্টি রাখল। ওয়ারড্রোপের এক কোণে ছবিটা পড়েছিল। ছবিতে 15-16 বছরের একটি ছেলে দাঁড়িয়ে আছে। পরনে টকটকে লাল টি শার্ট, মাথায় এক ঝাঁকড়া চুল, হাতে ক্রিকেট ব্যাট। হৃদি ছবির দিকে তাকিয়ে মুচকি আসলো, তবে হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণের মধ্যেই সে দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। চিত হয়ে শুয়ে দুহাত দিয়ে চোখের সামনে ছবি ধরে রাখল। ছবির ছেলেটা তার কেউ নয়, তবু মনে হয় বড় আপন, বড় প্রয়োজন তাকে এই জীবনে। কিন্তু এসব ভাবনার কোনো মানেই হয় না। হৃদি তাকে বহু বছর আগে দেখেছিল, তখন সে ক্লাস 6-এ পড়ে। স্কুলে যাওয়ার সময় ছেলেটাকে দেখা যেত। রাস্তার পাশে দেয়ালে হেলান দিয়ে মনমরা হয়ে বসে আছে। প্রতিদিন একা একা বসে থাকত, কোনো দিকেই তাকাতো না, কারোর সাথে কথাও বলতো না। কয়েকদিন দেখার পর হৃদির কৌতূহল জাগল। একবার সে সাহস করে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, সবসময় এভাবে চুপ করে বসে থাকো কেন? ছেলেটা মুখ ভার করে বলল, আমার মানে। হৃদি তখনই বুঝে ফেলা উচিত ছিল, কিন্তু সে বুঝল না, বোঝার বয়স তার ছিল না। সে দ্বিতীয়বার প্রশ্ন করল, কোথায় তোমার মা? ছেলেটা কিছু না বলে হাত তুলে আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করল। হৃদি ভাবল হয়তো প্লেনে করে কোথাও গিয়েছে, তাই সে বলল, কোন দেশে গিয়েছেন? ছেলেটা আবার মুখ তুলে তাকালো, বলল, না ফেরার দেশে, যেখান থেকে কেউ কখনো ফিরে আসে না। কিন্তু আমি আর মাকে চাই, মাকে ছাড়া আমি ঘুমাতে পারি না, বলে পাগলের মতো হয়ে গেল। কেমন যেন হাঁসফাঁস করতে লাগলো। হৃদি তখন ভয় পেয়ে গেল। সে দ্রুত ছেলেটার সামনে থেকে চলে গেল। তখন সে জানত না ছেলেটার সাথে এই তার শেষ দেখা, এরপর তাকে খুঁজে পাবে না। পরদিন যখন হৃদি স্কুলে যাচ্ছিল, তখন রাস্তায় ছেলেটা নেই। তার বাসা চিনত, সোজা চলে গেল সেখানে। স্থির করল বাসায় গিয়ে খোঁজ নেবে, কিন্তু বাসার গেটে তালা ঝুলে থাকতে দেখে তার সব আশা নিরাশায় পরিণত হলো। এরপর দিনের পর দিন কেটে গেল, মাসের পর মাস। ছেলেটাকে আর দেখা গেল না। এলাকায় তার আত্মীয়স্বজন বলতেও কেউ ছিল না, ছিল শুধু তার বাবা। হৃদি পরে জানতে পেরেছিল ছেলের পাগলামো অতিরিক্ত বেড়ে যাওয়ায় তার বাবা নাকি সেদিন রাতে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন তা সে আজ পর্যন্ত জানতে পারেনি। জুলি আসতে হৃদির ছবিটা আড়াল করে নিল। জুলি হৃদির পাশাপাশি বসে বলল, আপা, তোদের বিয়ে হয়নি? হৃদি হকচকিয়ে উঠল, কি বলছিস? আমি জানি তোদের বিয়ে হয়নি। কিভাবে জানিস? তুই যখন ফোনে কথা বলছিলি তখন শুনেছি। তোকে কে বলেছে লুকিয়ে লুকিয়ে আমার কথাবার্তা শোনার জন্য? আপা, ধমক দিলে কিন্তু আমি সবাইকে বলে দেব। তুই কি চাস এ বাড়িতে আবার গণ্ডগোল হোক? না, তাহলে কিন্তু তুই আমাকে ধমক দিবি না। আচ্ছা, দেব না। আপা, একটা কথা বলি, বল। প্লাবন ভাইয়াকে আমার খুব পছন্দ হয়েছে, দুলাভাই হিসেবে আমার তাকেই চাই। পাকামো করছিস কেন? যা এখান থেকে। আমি কিন্তু সবাইকে বলে দেব। আচ্ছা, আর ধমক দেব না, তুই যা। আমাকে একটু একা থাকতে দিয়ে যাচ্ছি। ভেবে দেখিস কিন্তু। কি ভেবে দেখব? দুলাভাইয়ের ব্যাপারটা। তুই যাবি? যাচ্ছি যাচ্ছি। হৃদি পুরনো ছবিটা যত্ন করে ওয়ার্ড্রোপের কোণে রেখে দিল। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে চেয়ে দেখল, কত বড় হয়ে গেছে সে, কতটা বছর কেটে গেছে। অথচ অচেনা অজানা একটা মানুষকে এখনও ভাবতে হচ্ছে। এখনও তার কথা মনে হলে মনের ভেতর তীব্র হাহাকার শুরু হয়, বুকে গভীর নিঃশ্বাসের ঢেউ ওঠে। মানুষটাকে এক নজর দেখার জন্য প্রবল তৃষ্ণা পেয়ে বসে। কিন্তু কেন, কেন এমন হয় তার? ছেলেটা তো তার কেউ ছিল না, তবে কেন? এসব প্রশ্নের কোনো মানে নেই, তবু ভাবতে হয়। না চাইতেও অচেনা মানুষটা বারবার মনের আঙিনায় উকি দেয়। হৃদের চারপাশ তখন বিষাদের ডালে ঢেকে যায়। আচ্ছা, কখনো কি তার সাথে দেখা হবে? মন খুলে দুটো কথা বলার সুযোগ হবে? নির্জন রাস্তায় দুজন পাশাপাশি হাঁটার বিন্দুমাত্র সৌভাগ্য হবে? হৃদি তা জানে না, শুধু জানে অচেনা সেই মানুষটির প্রতি সে একটু দুর্বল। একটু নয়, একটু বেশিই দুর্বল। এই দুর্বলতার অবসান কবে কে জানে। বাবা হৃদির ঘরে উকি দিয়ে বললেন, হৃদি, তোর ফোন নাকি বন্ধ? হ্যাঁ বাবা। কেন, কি হয়েছে? কিছু হয়নি, চার্জ শেষ। ও আচ্ছা, এই নে জামাই। হৃদি ফোন হাতে নিল। আবার কি সমস্যা? ওপাশ থেকে, সমস্যা নয়, সুখবর দেওয়ার জন্য ফোন করেছি। সুখবরটা শুনুন। বলুন। মিনি ফিরে এসেছে। মিনিকে? মিনি আমার বেড়াল, পরশু হারিয়ে গিয়েছিল, আজ আবার ফিরে এসেছে। আমি ওকে কত খুঁজেছি জানেন? এই আপনার সুখবর? হ্যাঁ। এটা জানানোর জন্য ফোন করেছেন? অবশ্যই। আচ্ছা, আপনার কি আর কাজ কাম নেই? শুধু শুধু বারবার ফোন দিয়ে বিরক্ত করছেন কেন বলুন তো? আহা, আপনি বুঝতে পারছেন না? কি বুঝতে পারছি না? নতুন বিয়ে হয়েছে, এখন বর্ত তার বউকে ফোন দিয়ে জ্বালাবে, এটা তো স্বাভাবিক। সে যদি ফোন না দেয় সেটা হবে অস্বাভাবিক, কিন্তু আমাদের বিয়ে হয়নি। ও তাই বুঝি? সেটা আপনার বাবা মা জানেন না? তাদের চোখে ব্যাপারটা স্বাভাবিক রাখার জন্যই বারবার ফোন দিচ্ছি। আপনি কোথায় আমাকে ধন্যবাদ জানানোর দরকার, উল্টো ধমক দিচ্ছেন। রাখছি। না না, এখনই রেখে দেবেন না। কেন? দেখুন তো আপনার বাবা আশেপাশে আছেন কি না। নেই, বাবা চলে গেছে। দেখেছেন? বাবাও জানেন আমাদের কথোপকথন লম্বা সময় চলবে।
এখন যদি আপনি ফোন রেখে দেন বাবার মনে সন্দেহ জাগবে না? জাগতে পারে। এজন্যই বলছি ফোন রাখবেন না। আরও কিছুক্ষণ কথা বলি। কিন্তু আমার কথা বলতে ইচ্ছে করছে না। আপনি শুধু ফোন কানের কাছে ধরে রাখুন। আমি বলছি, বলুন, আপনি গান গাইতে পারেন? কি হলো, বলছি না কেন? আপনি গান গাইতে পারেন? আপনি তো বললেন আমাকে কিছু বলতে হবে না। তা তো বলেছি, শুধু হ্যাঁ নাতে জবাব দিলেই চলবে। এবার বলুন, আপনি গান গাইতে পারেন কি না? টুট 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 করে ফোন কেটে গেল। মুখের উপর ফোন রেখে দেওয়া আর অপমান করার মাঝে পার্থক্য নেই। অপমানিত হয়েও প্লাবন মন খারাপ হলো না। সে ঠোঁট ফাঁক না করেই মুচকি আসলো। লম্বা নিঃশ্বাস ছেড়ে ফোন টেবিলের উপরে রাখল। এয়ার কন্ডিশন চালু করে রিবলারিং চেয়ারে গায়ে এলিয়ে দিল। অফিস কক্ষটা বিশাল বড়। পায়ের নিচে মেরুন কার্পেট বিছানো। বাঁদিকে কাচের জানালা। পর্দা সরিয়ে দিলেই আটতলার উপর থেকে পুরো শহরটাকে এক নজর দেখে নেওয়া যায়। প্লাবন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে জানালার কাছে এগিয়ে গেল, তবে পর্দা সরালো না। পর্দার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে হঠাৎ উদ্ভ্রান্তের মতো ছুটে এলো। চেয়ারে বসে টেবিলের পেপার ওয়েট এদিক সেদিক করল। হাতের কাছে ড্রয়ার টান দিয়ে খুলল। ড্রয়ার থেকে সাদা খাম তুলে নিতেই খামের নিচে থাকা পিস্তল চোখে পড়ল। প্লাবন সেদিকে মনোযোগ দিল না। খামটা হাতে নিয়ে টেবিলের উপর রাখল। টেবিলের ওপাশে ওসি সাহেব বসে আছেন। তিনি ইতস্ত করতে করতে খামের দিকে তাকালেন, যেন তিনি সেটা নিতে চাচ্ছেন না। অসুবিধায় পড়ে নিতে হচ্ছে। প্রতিবারই তিনি এমন করেন। শুধুমাত্র এই খামের জন্য মাসের শুরুতে অফিসে চলে আসেন। প্লাবন টাকার খাম এগিয়ে দিতেই তিনি কাঁচোমাচো হয়ে হাতে তুলে নেন। তারপর কৃতজ্ঞতা স্বরূপ হেসে চলে যান। কিন্তু আজ তিনি যাচ্ছেন না, খামটাও হাতে তুলে নিচ্ছেন না। মনে হচ্ছে তিনি খুব মনোযোগ দিয়ে প্লাবনকে দেখছেন। ভাই, কি হয়েছে আপনার বলেন তো? ওসি সাহেব বললেন। প্লাবন বলল, কিছু হয়নি, বেয়াদবি নেবেন না। আপনাকে এতদিন যেমন দেখেছি আজ কিন্তু তেমন লাগছে না, একটু অন্যরকম লাগছে। কীরকম, সত্যিটা বলবো? ওসি সাহেব ভ্রু কুঁচকালেন। হ্যাঁ, সত্যিটাই বলুন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি প্রেমে পড়েছেন। প্লাবন কিছু বলল না, গম্ভীর ভাব নিয়ে বসে রইল। ওসি সাহেব বললেন, আমি ভুলও হতে পারি, ভুল নন, আমি বোধহয় প্রেমে পড়েছি। প্লাবন চিন্তিত ভাব নিয়ে বলল। ওসি সাহেব খুশিতে গদগদ হয়ে বললেন, সে তো ভালো খবর, মিষ্টি খাওয়ান। ভালো খবর না চাই, সে তো আমাকে পাত্তাই দিচ্ছে না। কি বলেন? ওসি সাহেব ভরকে গেলেন। আপনার মতো মানুষকে পাত্তা দিচ্ছে না? কি নাই আপনার? টাকা পয়সা, বাড়ি গাড়ি সবই তো আছে। তাছাড়া আপনি কি দেখতে কম সুন্দর? আপনার কাছে তো সিনেমার নায়কেরাও হার মানবে। বলছেন? হ্যাঁ বলছি। শুধু আমি কেন, যে কাউকে জিজ্ঞেস করেন সবাই একই কথা বলবে। তবে আমার একটু খটকা লাগছে। খটকা? কী রকম? আপনার মতো একজন মানুষ প্রেমে পড়তে পারে তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। না মানে, আপনার সাথে আমার পরিচয় কম করে হলেও 5 বছরের হবে। সবসময় গম্ভীর ভাব নিয়ে থাকতে দেখেছি। প্রয়োজনের বেশি একটা কথাও বলতেন না। আর সেই আপনি, তিনি কথাটা শেষ করলেন না, ইচ্ছে করে অসম্পূর্ণ রেখে দিলেন। সব কিছু পরিকল্পিতভাবে হবে তা তো নয়। এইটা ঠিক বলেছেন। আচ্ছা ওসি সাহেব, বলেন ভাই, আপনি তো বিবাহিত, তাই না? হ্যাঁ। তাহলে তো এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে। কোন ব্যাপারে? এই ধরুন, মেয়েদের মন বোঝা, তাদের খুশি করা, তাদের চাওয়া না চাওয়া আন্দাজ করতে পারা, এইসব। মেয়েদের মন কোনো পুরুষের পক্ষে বোঝা সম্ভব না। এসব বিষয়ে আমি একদম কাঁচা। হে হে হে। তবুও একটু হলে তো ধারণা আছে। তা আছে। ওসি সাহেব হাত কসলাতে কসলাতে বললেন, একটু হলেই চলবে। আপনি আমাকে বলুন, ওকে খুশি করি কিভাবে? সে আমার ওপর রেগে আছে, তার রাগ ভাঙাতে কি করতে পারি? ওসি সাহেব একটু ভাবলেন, তারপর ধীর গলায় বললেন, মেয়েরা ফুল আর চকলেট ভালোবাসে। আপনি ফুল আর চকলেট দিয়ে সরি বলতে পারেন। এতে কাজ হবে? হবে ইনশাল্লাহ। থ্যাঙ্কস। ওসি সাহেব বিনীত ভঙ্গিতে হাসলেন। টেবিলের ওপর থেকে সাদা খাম হাতে নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। বেরিয়ে যাবার আগে একবার ফিরে তাকিয়ে বললেন, বেয়াদবি মাফ করবেন। সেদিন রাতে বখাটেদের হাত থেকে যে মেয়েটিকে বাঁচিয়েছিলেন তিনি আমাদের ভাবি। প্লাবন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হুঁ। রুবেল কাচের দরজা ঠেলে বলল, স্যার, আপনার ফোন বাজছে। সে অফিসের কর্মচারী। প্লাবন বলল, আমার ফোন তোমার কাছে গেল কি করে? বাথরুমে ফেলে এসেছিলেন স্যার, সেখান থেকে নিয়ে এলাম। ও, দাও। রুবেল ফোন দিয়ে চলে গেল। 33 মিসড কলস। বাবা এতগুলো কল দিয়েছেন, এ নিয়ে এমার্জেন্সি। ফোন বাজার সাথে সাথেই বাবা রিসিভ করলেন। চেঁচিয়ে বললেন, কই থাকিস তুই? এতগুলো ফোন দিলাম, কানে যায় না? ফোন বাথরুমে ফেলে এসেছিলাম। বাবা, হ্যাঁ, এবার তো কত বাহানা বানাবি, থাক বাদ দে। আসল কথায় আসি, আমি দেশে ফিরছি। এবার কিন্তু তোর বউ না দেখে আমার নিস্তার নেই। বয়স তো আর কম হলো না, কখন কি হয় বলা যায় না। আমার তো এই একটাই ছেলে। ছেলে বউ আর নাতি নাতি না দেখে যদি মরতে হয়। প্লাবন বাবাকে থামিয়ে দিয়ে বলল, কি বলছো বাবা? ঠিকই বলছি।
এবার দেশে ফিরেই কনে দেখতে যাব। মোট কথা তোকে বিয়ে করতেই হবে, কোনো রকম বাহানা চলবে না। প্লাবন হাসল। আচ্ছা আচ্ছা, তোমার যা ইচ্ছে তাই হবে। সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি। আর শোনো, মেয়ে দেখতে হবে না, মেয়ে আমার দেখাই আছে, তুমি শুধু পছন্দ করবে। কি বলিস, সত্যি মেয়ে দেখে রেখেছিস নাকি আমাকে বোকা বানাচ্ছিস? না বাবা, সত্যি। যাক, শান্তি পেলাম। আমি তবে কালকেই আসি। কাল? প্লাবন চমকে উঠল। কেন, কাল এলে তোর সমস্যা হবে? না বাবা, সমস্যা হবে কেন? তুমি কালকে এসো। সন্ধ্যের পর থেকে রিদির মন খারাপ, কারণ ছাড়াই মন খারাপ। আজকাল প্রায় এমন হয়, বিনা কারণে মন খারাপ হয়ে যায়। হৃদের দরজা আটকে আলো নিভিয়ে নিজের ঘরে শুয়েছিল। জুলি দরজায় দাঁড়িয়ে বলল, আপা দরজা খোল, দুলাভাই এসেছে। এতক্ষণ তার মন খারাপ ছিল। জুলির কথা শুনে মেজাজটাও খারাপ হয়ে গেল। সে চেঁচিয়ে কিছু একটা বলতে চাইছিল, শেষমেশ বলল না। উদাসীনভাবে উঠে দাঁড়ালো, টলটে টলটে গিয়ে দরজা খুলল। ওপাশে প্লাবন একগাদা ফুল আর চকলেট হাতে নিয়ে শক্ত পাথরের মতো দাঁড়িয়ে আছে, একটুও নড়ছে না। তার ন্যাকামো দেখে হৃদি আরও খেপে গেল। তার কলার ধরে টেনে ঘরের ভেতর নিয়ে দরজা আটকে দিল। ফিরে তাকালেই দেখল প্লাবন হাঁটু গেড়ে মাটিতে বসে ফুল আর চকলেট এগিয়ে দিয়েছে। হৃদি সেগুলো কেড়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলল। ফুসতে ফুসতে বলল, সমস্যা কি আপনার? কি সমস্যা? কই, কোনো সমস্যা নেই তো। তাহলে এভাবে বাসায় চলে আসার মানে কি? কি করব বলুন? আপনি তো ব্লক করে রেখেছেন, ফোন দিতে পারছিলাম না, তাই সরাসরি চলে এলাম। হৃদি লম্বা লম্বা নিঃশ্বাস নিতে লাগলো। প্লাবন বলল, সোজা কথায় আসি, আমি আবার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আমার একটা হেল্প লাগবে, এবার বলবেন? খুব বিপদে পড়ে এসেছেন, এক্ষুনি কিছু টাকা দিতে হবে, এই তো? এক্স্যাক্টলি, এটাই বলতাম, যদি আমার টাকার দরকার হতো। প্রথমে হৃদি একটু ভাব নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু পুরো কথা শুনে সে কেমন যেন চুপসে গেল। নিচু গলায় বলল, তাহলে শোনো বউ, আমি একটা ভুল করে ফেলেছি, এই ভুলের মাসুল এখন তোমাকে দিতে হবে। কথাটুকু শুনে হৃদি যেন আকাশ থেকে বলল, কি যাতা বলছেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? মাথা ঠিক আছে, রিহার্সেল করছিলাম। মানে কি? মানে বলছি, আপনি এভাবে উত্তেজিত হয়ে থাকলে বলতে পারবো? স্বাভাবিক হন। বলছি বলুন। বাবা কাল দেশে ফিরবেন, তিনি বায়না করেছেন এবার আমার বিয়ের জন্য পাত্রী ঠিক করে তবেই ফিরে যাবেন। অথচ আমি মুখ ফসকে বলে ফেলেছি পাত্রী দেখে রেখেছি। এবার কি হবে বলুন তো? আপনার কথার মানে হলো আমাকে পাত্রী সেজে আপনার বাবার সামনে হাজির হতে হবে? ঠিক ধরেছেন। এত বুদ্ধি রাখেন কোথায় বলুন তো? আমি শুনেছিলাম সুন্দরী মেয়েরা বোকাশোকা হয়, কিন্তু আপনি দেখছি সুন্দরীরা আবার ট্যালেন্টেডও। আপনাকে তো। হৃদয় রুষ্ট কণ্ঠে বলল, ভেবেছেন কি আপনি যখন যা খুশি করবেন আর আমি চুপচাপ সহ্য করব? বিপদের হাত থেকে বাঁচিয়েছেন বলে এখনও সম্মান করছি, না হলে? প্লাবন বিনয়ের সঙ্গে বলল, বাবাকে কখনো মিথ্যে বলিনি, এবার মুখ ফসকে বেরিয়ে গেছে। এবারের মতো আমাকে উদ্ধার করুন, এই শেষবার। কথা দিচ্ছি আর কখনো আপনাকে জ্বালাবো না। হৃদির কণ্ঠের পরিবর্তন হলো না। সে শক্ত হয়ে দাঁড়িয়ে বলল, এক্ষুনি অপমান হতে না চাইলে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। প্লাবন সত্যি সত্যি বেরিয়ে এলো। সে ভেবেছিল হৃদি শেষমেশ একটু নরম হবে, বিগলিত হয়ে কোমল গলায় সে বলবে, দাঁড়ান। কিন্তু এমন কিছুই ঘটল না। রাস্তায় দাঁড়িয়ে ভাবল আবার সে ফিরে যাবে, হাত জোর করে বলবে, এই শেষবার আমাকে সাহায্য করুন, আমি বাবার কাছে ছোট হতে চাই না। কিন্তু পরে আর ফিরে গেল না। কেন যাবে সে? কী কারণে? কোনো মানে হয় এসবের? হ্যালো প্লাবন ভাই। জি ওসি সাহেব বলুন। ভাই, আপনার জন্য একটা সুখবর আছে। আপনি কি একটু থানায় আসতে পারবেন? কেন হঠাৎ থানায়? কি দরকার? দরকার মানে ভাই, আপনার মক্কেলগুলোকে আমরা ধরতে পেরেছি। এবার আপনি যদি একবার এসে দেখে যেতেন। আপনি চাইলে ওদেরকে নিয়ে আপনার অফিসে চলে আসি, কি বলেন? আসবেন? আসুন। আচ্ছা ভাই, আসতেছি তাইলে। আকাশটা আজ কেমন যেন থমথমে হয়ে আছে, রোদ নেই, বৃষ্টিও নেই। বাইরে তাকাতে যেন মন খারাপ হয়ে যায়। প্লাবন এয়ার কন্ডিশন বন্ধ করে কাছের জানালা খুলে বাইরে দৃষ্টি রাখল। এক পশলা শীতল বাতাস গায়ে লাগলো। একটু একটু শীত লাগছে। এই মুহূর্তে এক কাপ কফি হলে মন্দ হয় না। তবে টেবিলের কাছে গিয়ে কলিং বেল চাপার আলসেমিতে তার আর পাওয়া হলো না। প্লাবন কিছুটা সময় জানালার কাছে দাঁড়িয়ে রইল। মাঝে মাঝে মনে হয় তার জীবনটা এই অফিসার গড়ের মধ্যে আটকে আছে। তাই বন্দিদশা থেকে বের হবার একটাই পথ, সেই পথ এখনও স্পষ্ট দেখা যাচ্ছে। চাইলে সে পথ ধরে চলে যেতে পারবে, খুব একটা কষ্ট হবে না। জানালার ফাঁক দিয়ে আটতলা থেকে নিচে পড়তে যতটা সময়, তারপর ধীরে ধীরে সব অন্ধকার হয়ে আসবে। ওসি সাহেব দরজা ঠেলে বললেন, শুভ সকাল। সকাল নয়, 12টা বেজে গেছে। ওসি সাহেব হাত ঘড়ির দিকে তাকিয়ে বললেন, ও তাই তো, আজকাল ক্রিমিনালদের পিছন ছুটতে ছুটতে সময় কখন চলে যায় বুঝে উঠতে পারি না। হে হে হে। বসুন। হ্যাঁ বসব। তার আগে আপনার মক্কেলদের চাঁদমুদ একবার দেখে নিই, দেখেন তো চিনতে পারেন কি না। এই ওদের নিয়ে আসো তো।
দুজন রোগা টাইপের বয়স্ক কনস্টেবল 4টা দারোগা যুবককে দড়ি বাঁধা অবস্থায় টেনে টেনে প্লাবনের কক্ষে নিয়ে এলেন। ছেলে 4টা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওসি সাহেব ধমক দিয়ে বললেন, এখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? অপরাধ করার সময় মনে থাকে না? মাথা উঁচা কর। দেখ কার মানুষরে বিরক্ত করছস। ছেলেগুলো তবুও চোখ তুলে তাকালো না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্লাবন একটু ভালো করে চেয়ে দেখল। সব কটাকে চিনতে না পারলেও একজনকে ঠিকই চেনা যাচ্ছে, যে হৃদির শাড়ি টেনেছিল। তাকে প্লাবন কখনোই ভুলবে না, কখনোই না। ছেলেটার সামনে দাঁড়িয়ে প্লাবন হুঙ্কার দিল, সেদিন তো খেলনার পিস্তল ঠেকিয়ে খুব বাড়াবাড়ি করছিলি। আসল পিস্তল দেখবি? দেখবি আসল পিস্তল? দাঁড়া। বলে ড্রয়ার থেকে টান দিয়ে পিস্তল বের করে আনলো। ছেলেটার কপাল বরাবর তাক করে বলল, এখন যদি তোকে গুলি করে দেই, বল। যদি গুলি করি, তোর কি মনে হয় আমি গুলি করব না? ওসি সাহেব তোর সামনে দাঁড়িয়ে, জিজ্ঞেস কর আমি কি করতে পারি, জিজ্ঞেস কর। এই হাতেরটা দিয়ে তোর মতো 3জনকে ঘুম পাড়িয়েছিলাম, তাও কেন জানিস? একটা মেয়ের জীবন নষ্ট করেছিলি। তুইও তো একই ভুল করতিস, বল করতিস না? ওসি সাহেব প্লাবনের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে বললেন, ভাই কি করতেছেন? আপনার মতো মানুষের এমন পাগলামো মানায়? এইসব বিষয় আপনি আমার উপর ছেড়ে দেন। প্লাবন ফুসতে ফুসতে ছেলেটার গালে চড় বসিয়ে দিল। মুহূর্তেই তার চোখ টলমলো করে উঠল। প্লাবন তবু শান্ত হলো না, আরও 2টো চড় বসিয়ে বলল, জীবনে আর কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবি না। ছেলেটা ডানে বায়ে মাথা নাড়ল। প্লাবন বলল, মনে রাখিস, সত্যিকারের পুরুষ কখনো কোনো মেয়েকে অসম্মান করে না। ওসি সাহেব বললেন, এসব কারণেই আপনাকে এত ভালো লাগে। আপনি সত্যিই ভালো মনের একজন মানুষ। প্লাবন ছেলেগুলোকে সাবধান করে দিয়ে বলল, যে মেয়েটিকে অপদস্থ করেছিলি সে আমার বউ। তার থেকে 1000 ফুট দূরত্ব বজায় রাখবি। দূর থেকে একজন ফিসফিস করে বলল, শুধু আমাদেরকে শুনতে হবে, বাকি যারা আছে তারা দুধ ভাত। প্লাবন বলল, আর কে কি করে? আপনার বউকে উত্ত্যক্ত করে, তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। আমরা তো ফোন দিয়ে জ্বালাই না, সে ফোনও দেয়। রাত 1টায় বাড়ির বাইরে দাঁড়িয়ে আপনার বউয়ের সাথে ফোনে কথা বলে। সবাই তার সাথে সম্মতি জানালো। প্লাবন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি বলছিস? যদি মিথ্যে হয়? মিথ্যে হলে গুলি করে দিন। ছবির ছেলেটা যাকে দিদি ছোটবেলায় ভুল করে মনে ধরেছিল, সেই ছোট্ট ভুল থেকে যাকে আজও খুঁজে বেড়ায়, তাকে মস্তিষ্ক থেকে মুছে ফেলার জন্য আরও একটা ভুল পথে পা বাড়িয়েছিল সে। একটি ছেলেকে বন্ধু হিসেবে চেয়েছিল। ছেলেটির নাম মাহাদ। খুবই সাধারণ একটা মানুষ, দেখতে খুব একটা ভালো না, আবার মন্দ বলা যায় না। তাদের বন্ধুত্ব ভালোই চলছিল, কিন্তু বছরখানেক যাবার পর হৃদি বুঝল তাদের বন্ধুত্বটা আর বন্ধুতে সীমাবদ্ধ নেই। মাহাদ তার চেয়েও বেশি কিছু ভাবছে, কিন্তু হৃদি তো তা চায়নি। সে শুধুমাত্র একজন ভালো বন্ধু চেয়েছিল। মাহাদকে সে বন্ধু হিসেবেই নিয়েছিল, এর বেশি কিছু না। কিন্তু মাহাদের ধারণা হৃদি তাকে ঠকিয়েছে। সেই প্রায় বলতো, জানো হৃদি, আজকাল আমার মনে হয় তুমি আর আগের মতো নেই, কেমন যেন বদলে গেছো। হৃদি হেসে উড়িয়ে দিত, কই, আমার তো মনে হয় না, তুমি বেশি বেশি ভাবছো। তারপর মাহাদ আর কিছু বলতো না। সত্যি বলতে সব কিছু বুঝেও চুপ থাকতো। হৃদিকে সে প্রথম থেকে একটু একটু ভয় পায়। সেই ভয় থেকে অনেক কথা বলা হয়নি। তবে হৃদির বিয়ের আগের দিন কিছুটা সময়ের জন্য শক্ত হয়েছিল। বলেছিল, যদি এমনই করবে তাহলে শুধু শুধু আমার জীবনটা কেন অন্ধকারে ঠেলে দিলে? আমার তো কোনো ভুল ছিল না, বলো ছিল কি? সে কথার জবাব হৃদি দিতে পারেনি। ফোন রেখে অনেকক্ষণ কেঁদেছে। সে আজও কাঁদে, মনে মনে অনুশোচনায় ভোগে, নীরবে চোখের জল ফেলে। বাবা ঘরে এসে হৃদির পাশে বসলেন, তার মাথায় হাত রেখে বললেন, কী রে মা, সব ঠিক? হৃদি কোনোরকম হেসে বলল, হুঁ। একটা কথা বলি, বলো। আমার মনে হয় তুই প্লাবনের সাথে ভালো নেই। হৃদি কিছু বলল না, মুখ তুলে তাকালো শুধু। বাবা বললেন, আমাদের জীবনে অনেক কিছুই অ্যাক্সিডেন্টলি হয়, সেসব ভুলে গিয়ে নতুন করে বাঁচার নামই তো জীবন, তাই না বল? হৃদি হেসে বলল, কী সব বলছো বাবা, আমি তো খুশি। এই দেখো। কর্মদরালে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বুঝি রে মা, সব বুঝি। খোঁজ নিয়েছিলাম, প্লাবন দেশেই আছে, নিয়মিত অফিস করছে, শুধু আমাদের এখানে আসছে না। কিছু একটা না হলে এভাবে নতুন বউ ফেলে রেখে যায় কেউ? তুমি বেশি বেশি ভাবছো বাবা, অত চিন্তা করো না তো। চিন্তা না করলে চিন্তা হয় রে মা, শত হোক বাবা তো। এবার মা বলে ডাকো না। মা, মা গো। হৃদি হাসলো, আরও একবার ডাকো তো, মা, ও মা। হি হি হি। তুমি এভাবে ডাকলে সত্যি সত্যি মনে হয় তুমি আমার ছেলে আর আমি তোমার মা। কর্মদরালে উঠে দাঁড়ালেন, যেতে যেতে বললেন, তোর মাকে চা বানাতে বলেছি, চা দেয়, আড্ডা হবে, তোর মামাও এসেছে, বলে বেরিয়ে গেলেন। হৃদের দরজা আটকে জানালার কাছে গেল। বাইরে ওকে দিতেই ল্যাম্পপোস্টের আলোয় দাঁড়িয়ে থাকা মানুষটাকে স্পষ্ট দেখতে পেল। হাতে সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছে, এদিক ওদিক হাঁটছে আর ঘন ঘন সিগারেটের ধোঁয়া ফুঁকছে। ছাদের ওপর চাঁদের আলোয় চায়ের আসর বসেছে। জাবেদ আলী একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছেন।
কিন্তু সংবাদটা কি তা এখনও বলছেন না? কলমদর আলী 3বার জিজ্ঞেস করেছেন, কি হলো, বলো, কি বলতে এসেছো? জাবেদ আলী ইতস্ত করে বলছেন, হ্যাঁ বলছি দুলাভাই। এটুকু বলে আবার থেমে গেছেন। কলমদর আলী এবার বিরক্ত হয়ে বললেন, তুমি তাহলে বলবে না? বলবো। কখন? এই তো এখন। তাহলে বলো। একটু পরে বলি দুলাভাই। কলমদর আলী বিরক্ত। তিনি মুখে কিছু বললেন না। লম্বা নিঃশ্বাস ছেড়ে উঠে গিয়ে ছাদের এক কোণে দাঁড়ালেন। রাতের আবহাওয়াটা এমনিতেই শীতল, তার ওপর ধুধু বাতাস বইছে, আকাশ থমথমে। শেষ রাতে বৃষ্টি নামতে পারে। জাবেদ আলী ডাকলেন, দুলাভাই এখন বলবো। কলমদর আলী এগিয়ে এলেন, চেয়ারে বসে মনোযোগী দৃষ্টিতে তাকিয়ে বললেন, বলো, আগে বলুন, হাসবেন না। আচ্ছা হাসব না, আমি ঠিক করেছি বিয়ে করব। কলমদর আলী ফিক করে হেসে ফেললেন। জাবেদ আলী অসহায়ের মতো বললেন, আগেই বলেছিলাম হাসবেন না, তবু আপনি হাসলেন। এটা কিন্তু ঠিক না দুলাভাই। সরি সরি, আর হাসব না। কিন্তু চিরকুমার থাকার পণ ভেঙে শেষমেশ বিয়ে করার ইচ্ছে হলো কেন? আর বলবেন না, যেখানে যাই লোকে শুধু বলে বয়স নাকি অনেক বেড়ে গেছে, এখনই বিয়ে না করলে। সেদিন জলিদের বাসায় গেলাম, বড় ভাই একই কথা বললেন, কি রে, ভাগ্নির বিয়ে হয়ে গেল, এবার অন্তত একটা বউ নিয়ে আয়। আচ্ছা দুলাভাই, আপনি বলেন, বউকে হাতের ইয়ে যে চাইলাম আর পেয়ে গেলাম? না না, তা তো অবশ্যই নয়। সেটাই তো, বিয়ে মানে যত সব ঝামেলা, এইসব আমার ভালো লাগে না, তাই এগোই নই। কিন্তু এবার লোকজনের কথায় আমি বিরক্ত। এবার একটা বিয়ে করাই লাগবে। বিয়ে তো করবে, কিন্তু এ বয়সে তোমাকে পছন্দ করতে যাবে কে? 55 বছরে পা রেখেছ তুমি। 55 নয় দুলাভাই, 54। জাবেদ আলীর লজ্জায় মাথা নিচু করলেন। নড়ি বেগম চা নিয়ে এসেছেন, সঙ্গে হৃদিও। হৃদির পরনে হালকা গোলাপি শাড়ি, হাতে চুড়ি পড়েছে। হাত নাড়লে হাতের চুড়ি একটার সঙ্গে আরেকটা বাড়ি খেয়ে ঝুনঝুন শব্দ হয়। সেই শব্দ শুনে জাবেদ আলী ফিরে তাকালেন, অবাক হয়ে বললেন, হৃদি মামনি যে, আসো আসো, তোমাকে একটা সারপ্রাইজ দেব বলে এসেছি। বলো তো, সারপ্রাইজটা কি? হৃদি কোনো কিছু না ভেবেই জিজ্ঞেস করলো, কি? তোমার খুব প্রিয় জিনিস সাথে করে নিয়ে এসেছি। এবার বলো তো। হৃদি ভাবল কিছুক্ষণ, তারপর ঠোঁট উল্টে বলল, তুমি বলো। তিনি হেসে বললেন, দাঁড়াও নিয়ে আসি, বলে উঠে গেলেন। নুরি বেগম টি টেবিলে চায়ের কাপ সাজিয়ে রাখছেন। হৃদি চেয়ারে বসল। কিছুক্ষণ পর জাবেদ আলী ফিরে এলেন। তার পাশাপাশি হেঁটে এলো প্লাবন। জাবেদ আলী বললেন, জামাইকে বলেছি হৃদির খুব জ্বর, এক্ষুনি যেতে বলেছে। এই কথা বলে জোর করে নিয়ে এসেছি। ভালো করেনি হৃদি মামুনি, তুমি তো তার যেতে না। হৃদি মৃদু হেসে বলল, হ্যাঁ। হৃদির ঘরে বিছানায় বসেছে প্লাবন, মাথা নিচু, মুখটা কেমন যেন শুকনো। হৃদি চেয়ার টেনে এনে তার সামনাসামনি বসল। বলল, সেদিনের ব্যবহারের জন্য আমি সরি, সেদিন একটু বেশি বলে ফেলেছিলাম। প্লাবন বলল, আপনি সরি বলছেন কেন? সরি বলবো তো আমি। আমি শুধু শুধু আপনাকে বিরক্ত করেছি। আপনি তো আমার কেউ নন, সেটা না বুঝেই এতটা চেয়ে বসাটা আমার উচিত হয়নি। ক্ষমা করবেন, আসি। দাঁড়ান, যাবেন তো? আটকে রাখবো না। এত তাড়াহুড়ো করছেন কেন? বসুন। আগে বলুন, আপনার বাবা দেশে এসেছেন? হ্যাঁ এসেছে। আপনি তো বলেছিলেন আপনার পছন্দের মানুষের সাথে দেখা করাবেন। সেটা না করতে পারে কিছু বলেননি তিনি? বলেছে। কি বলেছে? বলেছে, আমি জানতাম তার কোনো পছন্দের মানুষ নেই, কিন্তু তুই আমাকে মিথ্যে আশ্বাস না দিলেও পারতি। এ নিয়ে আপনার মন খারাপ হয়নি? মন খারাপ হবে কেন? যা সত্যি তাই তো বলেছে। আমি সত্যি সরি, কিন্তু বিশ্বাস করুন, আমি অপারগ ছিলাম। একজনকে আমি ভীষণ ভালোবাসি, তাকে ছাড়া অন্য কাউকে আমার বর হিসেবে কল্পনাও করতে পারি না। আপনি তো অভিনয় করতে বলেছিলেন, সেটাও আমার দ্বারা সম্ভব নয়। আপনার বাবা মাকে খুশি করার জন্য আমরা কিন্তু বরবউ সেজে অভিনয় করেছি, এখনও করছি। এখানে আপনি পেরে উঠছেন কিভাবে বুঝতে পারছি না। হৃদি কিছুটা সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। সত্যিই তো, তারা তো বরবউ সেজে অভিনয় করেছে। সবাই জানে প্লাবন বর আর হৃদি তার বিয়ে করাবো। নিজের জন্য সবার কাছে মিথ্যেটা বলে বেড়াতে পারলে আরও একজনকে সেই মিথ্যে শোনালে কি হতো? যাই হোক, আমি আর আপনাকে বিরক্ত করব না। প্লাবন ছাদে এসেছে। তাকে দেখে কলমদর আলী আর জাবেদ আলী দুজনেই উৎসুক ভঙ্গিতে তাকালেন। নুরি বেগম তাদের কাছেই দাঁড়িয়ে। প্লাবন একটু দূর থেকে বলল, আপনারা এতদিন যা ভেবেছেন সব ভুল। আমরা বিয়ে করিনি, হৃদি আমার কেউ না। সে আদিলকে বিয়ে করতে চায়নি বলেই এমন নাটক করতে হয়েছে। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, বলে চলে যেতে লাগলো। তার এক নিঃশ্বাসে বলা কথাগুলো সবাই অবাক হয়ে শুনলেন। তারপর কেউ কিছু বললেন না। প্রবল নিস্তব্ধতা ঘিরে ফেল চারপাশ, যেন কিছুক্ষণ আগেই ঝড় এসে সব কিছু তছনছ করে দিয়ে গেছে। অবশিষ্ট রয়ে গেছে কেবল দীর্ঘশ্বাস। হৃদয় আড়ালে দাঁড়িয়েছিল। প্লাবন তার কাছাকাছি যেতেই সেই খপ করে তার হাত ধরে ফেলল। নিচে নিয়ে গিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, এভাবে প্রতিশোধ নিলেন? কিছুদিন পরেও তো কথা বলা যেত, তাই না? কেন এমন করলেন? আপনি এতটা স্বার্থপর কেন? কেন এতটা?
প্লাবন স্বাভাবিক ভঙ্গিতে বলল, যত দেরি হতো বিশ্বাস করতে ততই কষ্ট হতো। দেরি না করে বলে দিয়েছি, দেখবেন সব কিছু সহজেই স্বাভাবিক হয়ে যাবে। স্বাভাবিক হবে কিনা কে জানে। তবে রাতে বাবা মা হৃদির সাথে একটি কথাও বলেনি। ছোট মামাও গাল ফুলিয়ে চলে গেছেন। এ নিয়ে হৃদি রাতের খাবার খায়নি। ভেবেছিল মা এসে ডাকবেন খাবার খাওয়ার জন্য। তিনি না এলেও বাবা অন্তত, কিন্তু কেউ এলেন না, মা না বাবাও না। হৃদি চোখ নাকের জল এক করে বিছানায় গা এলিয়ে দিয়েছে। চোখের জলে ভিজিয়েছে বালিশ। একসময় সব কিছু অন্ধকার করে দিয়ে তলিয়ে গেছে ঘুমের রাজ্যে। সকালে ঘুম থেকে উঠে হৃদি ঠিক করলো বড় মামা জামিলুর রহমানের বাসায় যাবে। তিনি অন্তত হৃদিকে ফিরিয়ে দেবেন না। হৃদি কাঁদবে, আকুতি মিনতি করবে, মামা তুমি একবার বাবা মাকে বোঝাও, ওরা আমার সাথে কথা বলে না। তারপর ভাগ্নিকে নিয়ে জামিলুর রহমান আসবেন, কোনো একভাবে পরিস্থিতি স্বাভাবিক করে দিয়ে যাবেন। এই ভেবে হৃদি ঘর ছেড়ে বেরোলো। বাসার গেটে আসতেই কেউ একজন পর আটকে দাঁড়ালেন। বললেন, এটা কি হৃদিদের বাসা? হৃদি লোকটার দিকে তাকালো। একজন বয়স্ক ভদ্রলোক, পরনে ঢিলে ঢালা শার্ট, মাথায় এক ঝাঁকড়া পাকা আধা পাকা চুল। মুখটা হৃদির চিরচেনা। বহু বছর আগে সে দেখেছিল তাকে, তখন বয়স একটু কম ছিল। হৃদি স্কুলে যাবার পথে তাকে দেখতে পেত। পথের ধারে বসে থাকা ছোট্ট ছেলেটির পাশে বসতেন। ছেলেটি তাকে তাড়িয়ে দিত, তিনি একটু দূরে গিয়ে বসতেন। তার সেই ছোট্ট ছেলেটাকে হৃদি ভালোবাসে। বড় মামার বাসায় যাওয়ার ব্যাপারটা আপাতত বাদ দিতে হলো। একজন মেহমান এসেছেন, বাড়িতে মেহমান রেখে এভাবে চলে যাওয়াটা ঠিক হবে না নিশ্চয়ই। মা হঠাৎ ঘরে ঢুকলেন, তার হাতে মেহেদি রঙের শাড়ি। তিনি শাড়িটা এগিয়ে দিয়ে বললেন, এটা পরে নে, একটু সাজুগুজু কর, তবে খবরদার লিপস্টিক লাগাবি না। ঠোঁটের লিপস্টিক দিলে তোকে বিচ্ছিরি লাগে দেখতে। আর হ্যাঁ, মাথার চুল একটু গুছিয়ে নিবি, তোর এই এলোমেলো চুল আমার একদম ভালো লাগে না। হৃদি এক মনে কথাগুলো শুনল, জবাবে কিছুই বলল না। রাতের ঘটনার পর মা তার সাথে একটি কথাও বলেনি। এখন বলছেন তার মানে ভালো কিছু ঘটতে চলেছে, যে কারণে তার মন ভালো। এই ভালো সময়ে এটা ওটা জিজ্ঞেস করে মাকে বিরক্ত করা বোকামি হবে। তবে সাজুগুজু করে শাড়ি পরে কী হবে, সেটা মা বেরিয়ে যাবার আগে জিজ্ঞেস করার দরকার ছিল। এখন কি সে তৈরি হয়ে বসে থাকবে নাকি? মিনিট 10 পর নড়ি বেগম হৃদির রুমে উকি দিলেন। বললেন, কি রে, রেডি? না মা, আরও কিছুটা সময় লাগবে। তখন হৃদি কাপড় ঠিক করছিল। মা এসে তাকে সাহায্য করলেন। শাড়ির কুচি ঠিক করে দিয়ে বেরিয়ে গেলেন। হৃদি অবাক হয়ে আয়নায় তাকালো। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি এত মায়াবী কেন? এ কি সত্যি সে, নাকি আয়নার ভিতর অন্য কেউ দাঁড়িয়ে আছে? মাথার এলোমেলো চুলগুলো দুহাত দিয়ে খোপার মতো করল, তবে খোপা বাঁধল না। সব চুল একসাথে করে সেখানে প্লাস্টিকের কাঁটা ঝুলিয়ে দিল। তারপর চেয়ারে বসে ড্রেসিং টেবিলের আয়নায় তাকিয়ে সময় অতিবাহিত করতে লাগলো। নুরি বেগম এলেন আরও কিছুক্ষণ পর। বললেন, রেডি? হ্যাঁ মা। তিনি আর কথা বাড়ালেন না। ধীর পায়ে সে হৃদির হাত ধরলেন। তারপর এক পা ফেলে এগিয়ে যেতে লাগলেন, যেন সে বাচ্চা মেয়ে, ঠিকমতো হাঁটতে পারে না। হাত ছেড়ে দিলেই ফ্লোরে গড়িয়ে পড়বে, কিংবা হঠাৎ কোথাও হারিয়ে যাবে। সে যখন মা হাত ধরে এভাবে নিয়ে গেছেন, তখন হৃদি ক্লাস 1-এ পড়ে। পরে বলতে স্কুলে ভর্তি হবে। সেদিনই শেষবার মা হাত ধরে নিয়ে গিয়েছিলেন। এরপর পাশাপাশি হাঁটা হয়েছে অনেক, কখনো হাত ধরা হয়নি। নতুন মেহমান অর্থাৎ সেই ভদ্রলোক লিভিং রুমের সোফায় বসে আছেন। তার কুঁজো হয়ে বসার ধরন দেখে মনে হচ্ছে তিনি ভীত। হৃদির লিভিং রুমে উপস্থিত হতেই তিনি একবার তার দিকে তাকালেন, তারপর চোখ ফিরিয়ে নিলেন। মা হৃদিকে বাবার পাশে বসিয়ে বললেন, এই আমার একমাত্র মেয়ে হৃদি। ভদ্রলোকের চঞ্চল চোখ দুটো মুহূর্তে হৃদির দিকে ফিরল। তিনি আমতা করে বললেন, তোমার সাথে বাইরে দেখা হয়েছে? হৃদি ওপরে নিচে মাথা নেড়ে সম্মতি জানালো। তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি আতাউর ইসলাম, কানাডায় থাকি। আর আমার ছেলেটা সব সুযোগ সুবিধা পেয়েও দেশে পড়ে আছে। তার কথা, দেশে এসে কোথাও যাবে না, তাই বাধ্য হয়ে মাঝে মাঝে ফিরে আসি কদিনের জন্য। ছেলেটাকে দেখে আবার চলে যায়। দেশে কি আছে এমন? কলমদর আলী বিস্ময় স্বরে বললেন, কি জানি, সে তো বলে অনেক কিছুই আছে, অথচ ওখান থেকে মাসে মাসে টাকা পাঠাতে হয়। আপনার ছেলে কিছু করে না? করে তো, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, ইনকাম ভালোই। সমস্যা হলো সে একে ওকে দিয়ে দেয়। দান খয়রাত, হ্যাঁ, তবে পুলিশকেও দিতে হয়। পুলিশের কথা শুনে কলমদর আলী চমকে উঠে বললেন, পুলিশকে কেন দিতে হয়? ভদ্রলোক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমার ছেলেটা ছোটবেলায় মাকে হারিয়েছে। তখন থেকেই একটু পাগলাটে স্বভাবের, যখন যা ভাবে তাই করে। প্রায় 10 বছর আগে 3টি ছেলে একত্রে একটি মেয়েকে। তিনি একটু থামলেন, তারপর আবার বলতে শুরু করলেন, মেয়েটার অবস্থা খুব একটা ভালো ছিল না। ছেলেগুলো তাকে রাস্তায় ফেলে গিয়েছিল। সেখানে আমার ছেলেটা তাদের সবাইকে দেখেছিল। মেয়েটাকে নিয়ে ছুটছিল হাসপাতালের দিকে, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগে মেয়েটা মারা যায়। ইস! কলমদর আলী কাতর গলায় বললেন, সেদিন রাতে আমার ছেলে তার লাইসেন্স করা পিস্তল নিয়ে বেরিয়ে গেল। আমি বাধা দিলাম, তবুও গেল, ফিরল শেষ রাতে।
আমি তাকে দেখলাম সে ভেতরে ভেতরে হাসছে, যেন পৈশাচিক হাসি। আমি ভয় পেয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? সে আমাকে কি বলল জানেন? কর্মদার আলী উৎসুক ভঙ্গিতে বললেন। কি বলল? বলল, 3টাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি বাবা, ওর আর কোনো মেয়ের ক্ষতি করতে পারবে না। কিন্তু তখন আমার বিশ্বাস হয়নি আমার ছেলে খুন করবে, তা আমি কোনো ক্রমেই মেনে নিতে পারি না। তবে আমার বিশ্বাস ভেঙে গেল যখন পুলিশ আমার চোখের সামনে থেকে আমার ছেলেকে ধরে নিয়ে গেল, তাও আবার 3 খুনের দায়। হৃদয়ের এক মুহূর্ত সেখানে বসল না, কিছু না বলে সবার সামনে থেকে হনহন করে বেরিয়ে গেল। কেউ তাকে বাধা দিলেন না। লিভিং রুমে এখন 3জন মানুষ, কলমদর আলী, তার স্ত্রী নুরি বেগম আর মেহমান আতাউর ইসলাম। তারা সবাই চুপ করে আছেন। স্তব্ধ করে আঁচড় গেটে যাচ্ছে ঘড়ির কাঁটার টিকটক শব্দ। চায়ের কাপ থেকে ধোয়া উঠছে তো উঠছেই, কেউ সেটা হাতে তুলে নিচ্ছে না। হৃদে ফিরে এলো মিনিট 2 পরে। এসে আতাউর ইসলামের হাতে 1 কপি ছবি ধরিয়ে দিল। তিনি ছবির দিকে তাকালেন একবার, তারপর হৃদের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে বললেন, এটা তো আমার ছেলের ছোটবেলার ছবি। তুমি এটা কোথায় পেলে? আপনারা যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তখন সব জিনিসপত্র বাড়িতেই পড়েছিল। আমি আপনাদের খোঁজ নিতে গিয়েছিলাম। বাড়িওয়ালা বলেছিল আপনারা নাকি চলে গেছেন। তখন অনেক চেষ্টা করেছিলাম আপনাদের সাথে যোগাযোগ করার, কিন্তু আপনার ফোন নাম্বার বাড়িওয়ালা আমাকে দেয়নি। দিয়েছিল এই ছবিটা, বলেছিল ছবির মাধ্যমে যেন খুঁজে নিই। তাহলে তুমি সেই পিচি মেয়ে যে কিনা সকাল দুপুর বাড়িওয়ালাকে বিরক্ত করতে আমার ফোন নম্বর দেওয়ার জন্য। বাড়িওয়ালা অনেকবার তোমার কথা ফোনে জানিয়েছিল, আমি তাকে নিষেধ করেছিলাম। ভেবেছিলাম আমার কোনো আত্মীয় হয়তো। আমার পিচ্ছি মেয়েটা এখন আর পিচ্ছি নেই, অনেক বড় হয়ে গেছে। কলমদর আলী রসিকতার ছলে বললেন, এই জন্যই ছেলের বউ বানিয়ে নিয়ে যেতে এসেছি। আতাউর ইসলাম পাল্টা জবাব দিলেন। এবার কলমদর আলীর শক্ত হবার পালা। তিনি বললেন, কিন্তু জেল হাজতের আসামির সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি না। জেল হাজতের আসামিকে বলল, আমার ছেলে বাইরে আছে। 3 খুনের আসামি বাইরে? অবাক হচ্ছেন যে, এদেশে কি অসম্ভব বলতে পারেন? যদিও কোর্ট থেকে বেল নেওয়াটা অনেক কষ্টসাধ্যই ছিল। এত কম সময়ে বেল পেয়ে গেল, কেন পাবে না? সে তো ভালো মানুষকে মেরে বসেনি, যাদেরকে মেরেছে সবগুলো পশু। ওদের সাথে এমনটাই হওয়া দরকার। যদিও আপনি ঠিক বলেছেন, তবুও বলতে হয়, একজন সাধারণ মানুষের হাতে আইন তুলে নেওয়া ঠিক না, এটা অন্যায়। এজন্য সে শাস্তি পেয়েছে, পাচ্ছে, বছরের পর বছর জেল খেটেছে। এখন পুলিশকে শান্ত রাখার জন্য মাসে মাসে মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে, উকিলের খরচ বহন করতে হচ্ছে, কোর্টে গিয়ে হাজিরা দিতে হচ্ছে। এসব কি কম? কলমদর আলী কিছু বললেন না, তিনি চুপ মেরে বসে রইলেন। আতাউর ইসলাম বললেন, বিয়ে শাদী তো আর একতরফা হয় না, আপনারা মত দিলে তবেই বিয়েটা হবে। আমি শুধু প্রস্তাব নিয়ে এসেছি, এবার আপনাদের ইচ্ছে। সে না হয় বুঝলাম, এবার আপনি আপনার ছেলের নাম ঠিকানা সব দিন, আমরা খোঁজ নিয়ে দেখি। তিনি একটি ভিজিটিং কার্ড এগিয়ে দিয়ে বললেন, এখানে আমার ছেলের নাম, ঠিকানা, ফোন নম্বর সব দেওয়া আছে। তার নাম প্লাবন ইসলাম। প্লাবন নাম শুনতেই কলমদর আলী থমকে গেলেন, ভ্রুকুচকে বললেন, প্লাবন? নুরি বেগমও বিস্মিত চোখে তাকালেন, তবে তিনি কিছু বললেন না। রিদিম বাবার হাতের ওপর নিজের হাত আলতো করে চেপে ধরল, চোখ টিপে চুপ থাকতে ইশারা করল, কিন্তু বাবা চুপ থাকলেন না। তিনি প্রায় চেঁচিয়ে বললেন, আপনার ছেলের নাম প্লাবন? কলমদর আলী হাতে হাত বেঁধে দাঁড়িয়ে আছেন। তিনি থমথমে গলায় বললেন, সেদিন তুই কাউকে না জেনে প্লাবনকে বিয়ে করে নিয়ে এলি, আমরা মেনে নিয়েছি। একদিন প্লাবন বলল, তোদের মাঝে এমন কিছু নেই, বিয়ে শাদিও করিসনি, তখন আমরা কিছু বলিনি। এখন আবার প্লাবনের বাবা এসেছে তোকে ছেলে বউ বানিয়ে নিয়ে যেতে। এসব কি হচ্ছে বলতো দিদি? কি হচ্ছে এসব? আমাকে কিছুটা সময় দাও বাবা, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। তুই বুঝাবি? কি বুঝাবি শুনি? এতদিন তোকে খুশি রাখতে গিয়ে কিছু বলিনি, কিন্তু একের পর এক অদ্ভুত কাণ্ড নিজের চোখে দেখে এখন আর নিজেকে চুপ রাখতে পারছি না। আর এই ছবির বাচ্চা ছেলেটাই বা কে? এই ছবি তুই কোথায় পেলি? হৃদি কিছুটা সময় নিয়ে বলল, ছবির এই ছেলেটার প্রতি আমি ছোটবেলা থেকেই দুর্বল, তাকে আমি ভালোবাসি। কিন্তু ছবির এই ছেলেটাই যে প্লাবন, সেটা আগে জানতাম না। তুই বলছিস প্লাবনকে তুই ছোটবেলা থেকেই চিনিস? অনেকটা এরকমই। কলমদর আলী মাথার চুলে হাত বুলাতে বুলাতে কিছুক্ষণ পায়চারি করলেন, আনমনে কি যেন ভাবলেন। একসময় স্থির হয়ে দাঁড়িয়ে বললেন, এখন কি করতে চাস তুই? হৃদি বলল, এখনই কিছু করতে চাই না বাবা, আপাতত প্লাবনকে আমার মনের কথা জানাই, তারপর যা হবার হবে। তাহলে কি প্লাবনের বাবাকে হ্যাঁ বলে দেব? এখনই বলার দরকার কি? কিছুটা সময় যাক, তারপর না হয়। তাহলে ভদ্রলোককে চা নাস্তা খাইয়ে বিদায় করি, কি বলিস? আচ্ছা। মাহাদ একের পর এক ফোন দিচ্ছে, 43 মিসড কল। নোটিফিকেশন দেখে হৃদি দীর্ঘশ্বাস ছাড়ল। ছেলেটার প্রতি তার ভালোবাসা আছে,
তবে প্রেমিকের প্রতি যেমন ভালোবাসা থাকে তেমনটা নয়, বন্ধুর মতো ভালোবাসা। এক বন্ধু আরেক বন্ধুকে যেমন ভালোবাসে ঠিক তেমন ভালোবাসা। তবে মাহাত সেটা কিছুতেই বুঝতে চায় না। এ কারণে হৃদির মাঝে মাঝে নিজেকে বড় অসহায় লাগে। আবার মাহাদের জন্য মায়া হয়, আফসোস হয়। 50 বার ফোন দেওয়ার পর মাহাদের নাম্বার থেকে একটি মেসেজ এসেছে। হৃদি, ফোনটা ধরো, ইমার্জেন্সি। মেসেজ দেখে হৃদি আটকে উঠল। ইমার্জেন্সি মানে কি? সে মাহাদের ফোনের অপেক্ষা করল না, নিজে থেকেই মাহাদের নাম্বার ডায়াল করল। ভয়ের তো গলায় বলল, হ্যালো মাহাদ। যাক, শেষমেশ ফোনটা ধরলে। মাহাদ টিপ্পনি কাটল। হুঁ, ইমার্জেন্সি বললে যে? কেন? ইমার্জেন্সি না বললে ফোন ধরতে না? ফোন ধরিনি, ফোন দিয়েছি তাই তো। মাহাদ আশ্চর্য হলো। যাই হোক, নিচে এসো। নিচে মানে? নিচে মানে বাসার বাইরে এসো। তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, আমি আসতে পারবো না। হৃদি ভারী গলায় জবাব দিল। তাহলে আমি ভিতরে আসবো? হৃদি সতর্ক হয়ে গেল। প্লাবনের বাবা এখনও যাননি। তিনি মাহাতকে দেখলে কি ভাববেন? তাছাড়া বাবা মাকে কি বলবে সে? আসতে হবে না, আমি আসছি। হৃদি ব্যথাহত গলায় বলল, এই তো লক্ষ্মী মেয়ে, তাড়াতাড়ি এসো। আজকের আগে হৃদিকে শাড়ি পরা অবস্থায় মাহাত দেখেনি, এই প্রথম দেখছে। প্রথম দেখাতেই কিছুটা সময় সে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। হঠাৎ হৃদির মাথার চুলে লেগে থাকা প্লাস্টিকের কাঁটা খুলে ফেলল। বলল, এবার ঠিক আছে। তোমাকে খোলা চুলে কি যে ভালো লাগে সেটা যদি তুমি জানতে। হৃদি প্রসঙ্গ পাল্টাল। কেন ডেকেছ? ও হ্যাঁ, একটা জরুরি কথা। কথাটা কি ফোনে বলা যেত না? অবশ্যই না, শুধু বলবো না, আজ তোমাকে দেখাবো। কি দেখাবে? সেটা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। আগে শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? এতকাল তোমাকে জ্বালিয়েছি, বেলা অবেলায় বিরক্ত করেছি। তুমি আমাকে বন্ধু ভাবো, অথচ আমি বারবার ভালোবাসার দাবি করেছি। কিন্তু এবার আমি আমার ভুল বুঝতে পেরেছি। ভালোবাসার চেয়ে বন্ধুত্ব বড়। আর সেই বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি আর তোমাকে বিরক্ত করব না। আর আমি বিয়ে করছি। এবার হৃদি অবাক হবার পালা। সে বিস্মিত হয়ে বলল, সত্যি? কাকে? তোমাকে। হৃদি মুহূর্তেই শক্ত হয়ে গেল। রাগে তার গা জ্বলে যাচ্ছে। মাহাদের গলা চেপে ধরতে ইচ্ছে করছে। হৃদি চুপ করে দাঁড়িয়ে রইল। মাহাত মৃদু হাসল, বলল, ভয় পেয়েছ? মজা করছিলাম। আমি মাইশাকে বিয়ে করছি। আমাদের মাইশা? ওর 4 ব্যাটারি? হৃদি বলল, এই একদম 4 ব্যাটারি বলবে না। আমার বউকে উল্টাপাল্টা কিছু বললে আমি কিছুতেই মেনে নেব না। আর তাছাড়া চশমা পরলে কেউ 4 ব্যাটারি কিভাবে হয়? হৃদি ভ্রু কুঁচকাল। আমাদের মধ্যে সবচেয়ে বেশি তুমি মাইশাকে 4 ব্যাটারি বলতে। মাহাত ইতস্ত করল, একসময় বলতাম, কিন্তু এখন থেকে এসব বলবো না, কাউকে বলতেও দেব না। আর আজকের পর থেকে আমিও চশমা ব্যবহার করব। তাই নাকি? গুড গুড। আড়াল থেকে ধীর পায়ে বেরিয়ে এলো মাইশা। চোখের গোল ফ্রেমের চশমা আঙ্গুল দিয়ে ঠেলে নাকের ডগা থেকে উপরে তুলে দিল। মাহাত বলল, এই দেখো আমার বউ, মানে হবু বউ। আমরা কালকেই বিয়ে করব। হ্যালো ওসি সাহেব। প্লাবন ভাই, কেমন আছেন? ভালো। ভাই, একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছেন? সকালে চাচার সাথে দেখা হয়েছিল। কোন চাচা? চাচা মানে আপনার বাবা। ও, সেখানে ভুলের কিছু তো নেই, সেটা ভুল না। তবে আমি মুখ ফুসকে চাচাকে একটা কথা বলে ফেলেছি। কি বলেছেন? আপনার আর হৃদি ভাবির কথা বলে দিয়েছি। চাচা আমার কাছ থেকে ভাবির বাসার ঠিকানা নিয়েছেন। কি বলেন? আপনি হৃদির কথা বাবাকে বলতে গেলেন কেন? মুখ ফুসকে বলে ফেলেছি ভাই। আমি কি এখন চাচাকে ফোন দিয়ে বলবো যে আমি যা বলেছি সব ভুল? না না, আপনি কিছু বলতে হবে না। আমি দেখছি। গ্রাউন্ড ফ্লোর থেকে লিফটে উঠল হৃদি। লিফটম্যান একবার তার দিকে তাকিয়ে 9 লেখা বোতাম চাপল। হৃদি বলল, 8 তলায়। লিফটম্যান আলতো হেসে বলল, জানি, লিফটে নয়। লিফট থেকে বেরিয়ে ডান দিকের ঘরে ওগি দিল হৃদি। একজন চেয়ারে গায়ে লিয়ে কম্পিউটারে মনোযোগ দিয়েছেন। হৃদিকে দেখে ইতস্ত করে উঠে দাঁড়ালেন। দ্রুত হৃদির সামনে এসে বললেন, স্যারের রুম ওদিকে, আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। হৃদি অবাক হয়ে লোকটাকে অনুসরণ করতে লাগল। প্লাবন কি অফিসের সবাইকে হৃদির কথা বলেছে? কিন্তু কেউ তো এর আগে তাকে দেখেনি। তাহলে তাকে চিনতে পারছে কিভাবে? ভারী কার্পেটের ওপর দিয়ে কয়েক কদম হাঁটার পর দ্বিতীয় রুমের কাচের দরজা ঠেলে ভেতরে গেল লোকটা। হৃদিও গেল। বিশাল ঘরের চারদিকে টেবিল চেয়ার বিছানো। সবাই যার যার টেবিলে বসে আছেন। রুমের এক কোণে কাচ দিয়ে আলাদা করা একটি কক্ষ। লোকটা সেই কক্ষের দরজা ঠেলে ধরল। হৃদি ভেতরে চলে গেল। রুমের ভেতর মেরুন কার্পেট বিছানো। কার্পেটের ওপর বিশাল টেবিল, টেবিলের ওপর মনিটর। ওপাশে রিভলভিং চেয়ার, এপাশে 2টো চেয়ার। প্লাবন ফোনে কথা বলছিল। হৃদিকে দেখে ধরফর করে উঠে দাঁড়ালো। বলল, আপনি? কেন? অফিসে এসে অসুবিধায় ফেললাম? না না, তা হবে কেন? এমনি জিজ্ঞেস করেছি। বসুন। হৃদি বসতে বসতে বলল, আপনাকে একটি কথা বলার জন্য এসেছি। জি বলুন। হৃদি কথা না ঘুরিয়ে সরাসরি মূল কথায় চলে এলো। আপনাকে বলেছিলাম আমি একজনকে ভালোবাসি। হ্যাঁ বলেছিলাম। আমি তাকে ভীষণ ভালোবাসি, জানি।
তাকে ছাড়া আর কাউকে আমার পাশে কল্পনা করতে পারি না, এও জানি। কিন্তু কাকে ভালোবাসি সেটা জানেন? তা তো বলেননি। হৃদি ভ্যানিটি ব্যাগ থেকে একটি ছবি বের করে বলল, ছবির এই মানুষটাকে ভালোবাসি। প্লাবন দীর্ঘক্ষণ ছবির দিকে তাকিয়ে রইল, বিস্মিত হয়ে বলল, এটা তো আমার ছবি। হ্যাঁ, আপনি আমাকে মনে রেখেছেন? আমি তো ভেবেছিলাম এত বছর পর বুঝি ভুলে গেছেন। হৃদি অবাক হয়ে বলল, আপনার মনে আছে? অবশ্যই আছে। এবং সেদিন যখন আপনাকে বখাটেদের সামনে থেকে নিয়ে এসেছিলাম তখনই চিনতে পেরেছিলাম। চিনেছিলেন? হ্যাঁ, আপনার বয়স বাড়লেও দেখতে আপনাকে সেই বাচ্চাকালের মতোই লাগে। প্লাবন মুখ টিপে হাসল। তাহলে বললে না কেন? সেদিন আপনি আপনার পরিচয় দেননি কেন? তখন তো আমি জানতাম না। আপনি মনে মনে আমাকে ভালোবাসেন, এখন জানেন তো? জানি। তাহলে তাহলে আর কি, আমাদের বিয়ে হবে। তারপর? হৃদি তাকে আটকে দিয়ে বলল, তারপর আর কিছু না। বা আরে, তারপর আর কিছু না কেন? তারপর তো অনেক কিছুই হবে। চুপ চুপ, কিচ্ছু হবে না। হবে হবে। কি হবে? অনেক কিছুই। হি হি হি। প্লাবন মুখ টিপে হাসল। সমাপ্ত।